করছি বললার জন্য, যে আমি যেটা বলছিলাম যে মাঝখানে গোল ডামরু এসে গেল, আজকে গেল, এরকম অনেক কিছু হতে পারে। সেজন্য আমি যতটা পারি গল্পগুলো বলে দেবো। আমি চেষ্টা করব 3টে গল্প বলার। 2টো গল্প আমার শোনা, রিসেন্টলি শুনেছি, আর থার্ড গল্পটা আমার লাইফের একটা গল্প, যেটা আমি অনেকদিন আগে বলেছিলাম। তোমাদের হয়তো কারোর মনে থাকতে পারে, হয়তো কারোর মনে নেই, তোমরা আবার নতুনের মতো শুনে নিও। সো সেই বলে আমি শুরু করছি, ঠিক আছে? 2টো গল্প যেটা বলবো, সেই গল্প দুটো আমার দিদি যে এসছেন, বিনুদি সুতপা চৌধুরী, তিনি থাকেন হচ্ছে বেনারসে, বারাণসীতে থাকে। তো বারাণসীকে নিয়েই গল্প, মানে বারাণসীতে গল্পগুলো। হ্যাঁ সুচরিতা, আমার ডগিরা ভালো আছে। তারা এখন এসির আন্ডার এবং এসির চারিপাশে বসে আছে। এটা ওদের স্লিপ টাইম, আই ডোন্ট নো, আরামের সময়, সেই জন্যে এখন ঘোরাঘুরি করবে না। আবার 10টার সময় ওদের বেরোনোর কথা আছে, তখন আস্তে আস্তে আবার মুভমেন্ট শুরু হবে, ঠিক আছে? এনিওয়ে, তো আমি গল্প শুরু করছি। আমি যার কাছে গল্প শুনেছি, আমি তার অবভিয়াসলি নাম তো বলতে পারবো না, সেই জন্য আমি তার একটা নাম দিয়েছি। আর এবং তার ভাই, মানে তার দাদাও ইনভলভ এই গল্পতে, তো তারও আমি একটা নাম দিয়েছি। তো ধরো, যার গল্প বলছি তার নাম হচ্ছে স্বপ্না, আর তার ভাইয়ের নাম হচ্ছে জয়। আমার 2টো গল্পই এদের দুজনকে নিয়ে, প্রথমে স্বপ্নাকে নিয়ে এবং পরের গল্পটা জয়কে নিয়ে, ঠিক আছে? তো স্বপ্না আর জয়, আর এই ঘটনা, প্রথম যে ঘটনাটা তোমাদের বলবো, সেই ঘটনাটা হয়েছে প্রায় আজ থেকে কিছু না হলেও 20 বছর আগে। তখন স্বপ্না সবে ক্লাস 10-এ পড়ছে। তো ধরো এরকম 15-16 বছর বয়স স্বপ্নার। আর স্বপ্নার এক বড় দিদি আছে, তার বিয়ে হয়ে গেছে, সে একটু বড় স্বপ্নার থেকে, প্রায় 6-7 বছরের বড়। আর যে ভাই, মানে যে দাদা, স্বপ্নার যে দাদা জয়, ওর তখন 19 বছর বয়স। তো দিদির বিয়ে হয়ে গেছে। জয় তখন ফার্স্ট ইয়ারে পড়ে, বিএসসি, আর স্বপ্না সবে ক্লাস 10-এ, মানে ক্লাস 10টা শেষ করে প্রায় বোর্ড এক্সামের দিকে চলে গেছে, এরকম একটা সময়কার ঘটনা বলছি। সো এই সময় কোনো সেরকম কোনো মেডিকেল রিজন ছিল না, কিন্তু হঠাৎ করে স্বপ্না, জয় এবং ওর যে দিদি, তার মা, মানে স্বপ্নার মা মারা যায়। মোটামুটি একটা ছোটখাটো একটা কিছু অসুখ করেছিল, এবং তার থেকে খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে উনি মারা যান। সো একটা মোটামুটি গোছানো সুন্দর, মানে একটা খুশির সংসার। ওর বাবার ওখানে বিজনেস আছে, এবং মা বাড়িতে থাকতেন, ছেলে মেয়েদের সাথে মানুষ করেছেন তাদের। ওরা অনেক দিন ধরে আছে বারাণসীতে। হঠাৎ ওই গোটা সংসারটা একদম পুরো ভেঙে যায়, মানে ছাড়খাড় হয়ে যায় মা মারা যাওয়ার পরে। এবং ওর বাবার, মানে অবভিয়াসলি যখন মারা গেছে, তখন আত্মীয় স্বজন, লোকজন সবাই এসেছিল, পাড়া পড়শি সকলে এসেছিল, কারণ ওনাদের সাথে সম্পর্ক অনেক দিনের। এবং দিল্লির থেকে বলতে পারো যে বেনারসে যারা থাকে বা কাশিতে যারা থাকে, আমি এখনকার কথা বলছিলাম, বাট আজ থেকে বছর 20 আগেও সম্পর্ক সকলের সাথে সকলের খুব ভালো ছিল। অনেক লোকজন ছিল, তারা একসাথে বড় হয়েছে, অনেক, মানে তারা মানে একটা পাড়া পাড়া ভাব ছিল, হেল্প করার মতো ছিল। সেজন্য সবাই এসে সাহায্য করতে আসে, এগিয়ে আসে, এবং কিছুদিন সাহায্যও করে। কিন্তু স্বপ্নার বাবার মধ্যে একটা খুব আশ্চর্য চেঞ্জ আসে, যেখানে উনি খুব, মানে একজন খুবই মিশুকে লোক ছিলেন, এবং সকলের সাথে মিলে মিশে গল্প করে, ইয়ার্কি মেরে, ঠাট্টা করে, মানে খুব জলি একজন মানুষ ছিলেন। তিনি প্রায় ওভারনাইট কিরকম একটা হয়ে যান, এবং তিনি কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না, এবং তার বোনেরা, ভাইরা
এবং তার পাড়াপড়শিরা যখন তাকে বলে যে আপনি এরকম, মানে বাড়িতে তো আর কেউ নেই, ছেলে মেয়ে আছে, মেয়েটা সবে স্কুলে পড়ছে, ছেলেটা সবে কলেজে ঢুকেছে, আপনার বিজনেস আছে, আমরা কি একটু সাহায্য করবো? তখন উনি খুব রুডলি ওদেরকে মানা করে দেন, বলে দেন যে না, কাউকে কোনো হেল্প করতে হবে না, আমি আমার ছেলে মেয়েকে আমি দেখে নেব, বিজনেস আমি দেখে নেব। এটা তো উনি বলেন, কিন্তু কথার কথা আর কাজের কাজ তো আলাদা হয়। বুঝতেই পারছো যে একটা 15-16 বছরের মেয়ে, একটা 19 বছরের ছেলে, তারা সত্যি সত্যি সেরকম কিছু জানে না, কারণ তারা সেরকম ভাবে জীবনের জন্য প্রিপেয়ার্ড হয়নি কমপ্লিটলি। তো তো বাবা এরকম অফিসেও যান এবং বাড়িতেও দেখাশোনা করতে শুরু করেন, এবং তাতে কি হয়, একটা কোথাও গিয়ে একটা সাংঘাতিক রকমের ঝামেলা শুরু হয়ে যায়। কিরকম ঝামেলা শুরু হয় যে অফিসের কাজও ঠিক মতো হচ্ছে না, বাড়ির কাজও ঠিক মতো হচ্ছে না, মানে রান্না বান্নাতে প্রবলেম হচ্ছে, কাজের লোকেদের সাথে প্রবলেম হচ্ছে, এবং ওনার খুব খুঁটাখুটি বেজে, মানে ওনার মেজাজ এবং ওনার ভাব ধরন খুব পাল্টে গেছিল, মানে ওনাকে কেউ চিনতেই পারছিল না, এমনকি ছেলেমেয়েরাও চিনতে পারছিল না ঠিক মতন। কথায় কথায় উনি রেগে যেতেন, কথায় কথায় উনি উল্টো পাল্টা কথা বলতেন। এই করতে করতে যারা পুরনো লোক ছিল, যারা বাড়িতে কাজ করতো, একজন একজন করে তারা সবাই কাজ ছেড়ে দিল। দেখো এরকম অবস্থায় তো সবসময় লোকজন কাজ করতে পারে না, এবং তাদেরও মনে হয়েছিল যে এখানে থাকা যাবে না, এবং তারা ছেড়ে দেয়। এবার ওরা মানে এখন বাবা, মেয়ে আর ছেলে, 3 জন হয়ে যায় বাড়িতে। অবস্থা আরো খারাপ হতে শুরু করে তখন। এবং তার সঙ্গে সঙ্গে কি হলো যে দেখো, মোটামুটি আমরা অনেকেই সোশ্যাল গ্যাদারিং এ একটা দুটো ড্রিঙ্ক করে থাকি, বা আমাদের বাড়ির লোকজন নিয়ে থাকে, উইচ ইজ আ সোশ্যাল, ইন আ সোশ্যাল সেটিং। আবার এরকম অনেকেও হতে পারে যারা হয়তো বাড়িতেও তারা ড্রিঙ্ক করেন, সেটা তাদের মানে তাদের ব্যাপার। তো সোশ্যালি উনি কখনো কখনো একটা দুটো ড্রিঙ্ক করতেন, কিন্তু এখন ড্রিঙ্কিংটা খুব বেড়ে গেল, মানে প্রায় প্রত্যেক দিনই উনি ড্রিঙ্ক করছেন, এবং সেই ড্রিঙ্কিংটা আস্তে 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 অ্যালকোহলিজমে চলে গেল। মানে আগে উনি একটু ড্রিঙ্ক করলে একটু হ্যাপি হাই হতেন, এখন উনি প্রচন্ড রাগী এবং একটা ভীষণই খিটখিটে মতো লোক হয়ে যেতেন ড্রিঙ্ক করলে, এবং ড্রিঙ্কের মাত্রাও বেড়ে যেতে শুরু করলো। মানে হি বিকেম কাইন্ড অফ লাইক এন অ্যালকোহলিক, নট কাইন্ড অফ, হি বিকেম অ্যান অ্যালকোহলিক। সো তখন উনি আর অফিস যেতে পারছেন না, বাড়িও চালাতে পারছেন না। তখন উনি কি করলেন, ওনার 19 বছরের ছেলেকে অফিসে বসিয়ে দিলেন, যার সেরকম কোনো বিজনেস সম্বন্ধে অতটা আইডিয়া নেই, তাকে বসিয়ে দিলেন এবং ম্যানেজারদের বললেন যে এর সাথে কাজ করো, এই সব করবে। এবার বাড়ির কাজে মেয়েকে লাগালেন, এখন মেয়ে তো কিছুই জানে না, এবং মেয়ের তো বোর্ডের এক্সামিনেশন, দুটো বাচ্চা প্রচন্ড সাফার করছে, রান্না জানে না, কিছু না, মানে দিনের পর দিন এরকম গেছে ওদের, যেখানে ওরা ঠিক মতো খাবার পাচ্ছে না, মানে ওই আর কি পাউরুটি দিয়ে চালাতে হচ্ছে, বা ম্যাগি দিয়ে চালাতে হচ্ছে, অথবা বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। দেখো এইসব জিনিস তো বাড়িতে সবসময় থাকে না, এইসব জিনিস বেরিয়ে যায়, মানে একটা সময়ের পরে লোকজন জানতেই পারবে এইসব ব্যাপারে, এবং পাড়াপড়শিরাও জানতে পেরেছিল, এবং তারা খুবই দুঃখিত হয়ে পড়েছিল, কারণ তারা ওদের ফ্যামিলিটাকে মানে সবাই খুব পছন্দ করতো। তো ওরা কি করে, ওরা মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে একটু খাওয়া রান্না টান্না করে বাচ্চাগুলোকে যখন স্কুলে যাচ্ছে বা অফিসে যাচ্ছে হাতে দিয়ে দেয়, যে বাবা খেয়ে নিস তোরা। এবার ওর বাবা জানতে পারলে আবার প্রচন্ড রেগে যাচ্ছে, সাংঘাতিক রকমের চিৎকার চেঁচামেচি করতে শুরু করলেন উনি। সেই জন্য ওরাও মানে পারলে পরে রাস্তায় বসেই খায়, এরকম অবস্থা দুটো ছেলে মেয়ের। এবং ওনার অ্যালকোহলের মাত্রা বাড়তেই থাকছে, এভরি ডে ইট ইজ গোয়িং হায়ার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার। ছেলেমেয়েরা হ্যান্ডেল করতে পারছে না, মানে ছেলেমেয়েদের বেশ খারাপ অবস্থা, মানে পড়াশোনা এফেক্ট করছে। ছেলেটা তো কলেজ করবে না বিজনেস করবে বুঝতে পারছে না, 19 বছর বয়স তার, এবং সে যে ঠিক মতো বিজনেস করতে পারছে না, বাবা সেটা বুঝে বাবা আরো রেগে যাচ্ছেন। গোটা জিনিসটা একটা মানে সাংঘাতিক একটা সার্কুলার প্রবলেম্যাটিক সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। এই সময় স্বপ্না স্বপ্ন দেখতে শুরু করে, এবং স্বপ্নে ও ওর মাকে দেখতে শুরু করে, যে মা অঝোর ধারায় কাঁদছে,
মানে মায়ের একেবারে মা, মানে মা ওকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু মায়ের কথা স্বপ্না কিচ্ছু শুনতে পাচ্ছে না বা বুঝতে পারছে না। ও শুধু রাত্রির পর রাত্রির এই স্বপ্ন দেখছে যে স্বপ্নার মা কাঁদছে, মানে হাউ হাউ করে যদি কেউ কাঁদে ওরকম ভাবে ওর দিকে তাকিয়ে কাঁদছে। প্রথম দিকে ও অত খেয়াল করেনি, কারণ বাচ্চা মেয়ে বুঝতেই পারছো, সকালবেলা উঠে ভুলেও গেছিল যে স্বপ্ন ওরকম দেখেছে, মনের মধ্যে অত ছিল না। এখন মাথার মধ্যে স্কুল, তারপরে বোর্ড এক্সাম, জীবনের প্রথম বোর্ড এক্সাম, সেই সব ঘুরছে। কিন্তু এটা রেকর্ডিং হয়ে যেতে শুরু করে, প্রায় প্রত্যেক দিন এরকম হতে শুরু করে। আর খানিকটা ওর মানে ওরও ভেতরে একটা খানিকটা মানে একটু ডিপ্রেশন মতো শুরু হয়। তো সেই জন্য ও রাত্রিবেলা ওরকম মানে দাদার সাথে খুব মানে ওর আর ওর দাদার খুব একটা ভালো সম্পর্ক ছিল, বুঝতে পারছো, দুজনেই একই রকম জায়গায়, অদ্ভুত একটা জায়গায় বসে আছে। তো দাদাকে ও তখন বলে যে এরকম হচ্ছে, তো দাদা বলে না না শোন, তোর মনে অনেক চাপ পড়েছে তো সেই জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, ভাই বোনের এখন ভাই বোনকে আঁকড়ে বেঁচে আছে, কারণ বাবা তো প্র্যাকটিক্যালি থেকেও নেই, এবং যে বড় দিদির বিয়ে হয়ে গেছিল তার ঠিক আগের বছর বিয়ে হয়েছে, মানে মা মারা যাওয়ার ঠিক 1 বছর আগে। সেই জন্য সেই দিদিরও মানে সম্ভব নয় যে তার সংসার ফেলে, তার নতুন শ্বশুর বাড়ি ফেলে এসে ভাই বোনকে দেখা বা বাবাকে সামলানো। এবং টু আ সার্টেন এক্সটেন্ট বাবার এরকম বিহেভিয়ার তার শ্বশুর বাড়িতেও একটা লোকজন কথা বলে, এবং লোকজন তো সবসময় বুঝতে পারে না যে মানুষ কেন এরকম করছে, মানুষের দুঃখটা কোন দিকে যায়, গ্রিফটা কিরম ভাবে হয়। তো যাই হোক, এই নিয়ে তার বড় দিদির মধ্যেও একটা ইয়ে হচ্ছে। এমনিতে বাচ্চারা বাবা মাকে মানে মাকে হারিয়েছে, তার মধ্যে এরকম অবস্থা। এই মতো অবস্থায় একদিন ও স্কুলে এটা 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 হতে হতে ধরো মাস 4 মতন হয়ে গেছে মারা যাওয়ার পরে। সো ও তখন একদিন কেউ স্কুলে বসে আছে, মানে ওই আর কি আমাদের পরীক্ষার আগে টেস্ট হয় বা একটা টেস্টের আগে কিছু প্রিপারেশনের জন্য স্কুলে আমরা যাই, এরকম বসে আছে। হঠাৎ ও শুনতে পাচ্ছে ওর মায়ের গলা, শুনতে পাচ্ছে, পরিষ্কার শুনতে পাচ্ছে মায়ের গলা, এবং মা ওকে বলছে যে তুই বাড়ি যা, তুই এক্ষুনি বাড়ি যা। প্রথমে ও ভেবেছে যে আমি কি দিনের বেলা স্বপ্ন দেখছি, আমি ক্লাসে ঘুমিয়ে পড়েছিলাম। তবে নিজেকে একটু চিমটি কেটে দেখছি না, ক্লাসে তো ঘুমিয়ে পড়েনি, জেগেই আছে। ও পাশে মেয়েটাকে জিজ্ঞেস করছে যে আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? তো মেয়েটা বলছে না, তুই তো জেগেই আছিস। কিন্তু ওই আওয়াজটা হয়ে যাচ্ছে, মানে যদি একটা যদি তোমার কানের কাছে কেউ যদি একটা লাউড স্পিকারে কন্টিনিউয়াসলি একটা কথা বলতে থাকে, ওরকম হচ্ছে রিপিটেশন, সপনা বাড়ি যা, সপনা এক্ষুনি বাড়ি যা, সপনা বাড়ি যা করতে করতে না ও নিজের মানে ও একটু ওভারওয়েলমড হয়ে গেছে, একটু পাগল লাগছে ওর তখন। হ্যাঁ, তখন ও মানে ঘামতে টামতে শুরু করে দিয়েছে, এরকম একটু ভয় লাগছে। তখন ও উঠে দাঁড়িয়ে টিচারকে বলেছে যে ম্যাম আমি বাড়ি যাব। এবার দেখো ওদের বাড়ির অবস্থা, ওর মা চলে গেছে, এইসব কথা স্কুল এবং টিচার সবাই জানতো। সেই জন্য টিচার বলেছে ঠিক আছে তোমার শরীর ভালো লাগছে না, তুমি বাড়ি যাবে, তোমার সাথে কি কাউকে পাঠাবো? তো বলেছে না আমার ওর বাড়ির কাছে ছিল, মানে স্কুলটা মোটামুটি বাড়ির কাছে ছিল, অফিসের কাছেও বাড়ির কাছে। তো তখন ও বলছে না আমি চলে যাব। এবার ও স্কুল থেকে বেরিয়েছে, কিন্তু আওয়াজ হয়ে যাচ্ছে, কিন্তু ওর কিন্তু শুনে যাচ্ছে যে বাড়ি যা এরকম একটা আওয়াজ হচ্ছে। তখন ওর বাড়িতে একা যাওয়ার মতো কোনো সাহস নেই, স্পেসিফিক্যালি গলা শোনার পরে ওর আর সাহস নেই। তখন ও কি করেছে, দৌড়ে অফিস চলে গেছে দাদার কাছে গিয়ে বলেছে যে দাদা তুই বিশ্বাস করবি না, আমি এরকম আওয়াজ শুনতে পাচ্ছি, তুই বাড়ি চল। তখন দাদা বলেছে যে তুই জানিস এমনিতেই বাবা আমার উপরে এত রাগ করে আছে যে আমি ঠিক মতো কাজ করছি না, এবার আমি দিনের মাঝখানে কাজকর্ম ছেড়ে যদি বাড়ি যাই তাহলে আমার খুব খারাপ অবস্থা হবে। তখন ও কেঁদে ফেলে বলেছে দাদা প্লিজ একটিবার আমার কথাটা শোন, আমি থাকতে পারছি না, আমার না শরীর অস্থির করছে, আমার এবার বুক ধড়পড় করতে শুরু করেছে, তুই প্লিজ আমার সাথে বাড়ি চল, একবার বাড়ি চল, বাড়ি থেকে চলে আসবি, যদি কিছু না থাকে তুই চলে আসবি। তো দাদা বলেছে ঠিক আছে চলো। দুই ভাই বোনে বাড়িতে গেছে, বাড়িতে ঢুকে বাবা 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 করে চিৎকার চাচমিচি সব জায়গায় করছে, কোথাও বাবাকে দেখতে পাচ্ছে না, ভয় পেয়ে গেছে দুজনে। তারপরে গিয়ে দেখছে যে পেছন দিকে একটা ওদের বড় বারান্দা ছিল, সেইখানেই বাবা বসে ড্রিঙ্ক করতেন। সেখানে বাবা এত ড্রিঙ্ক করেছেন যে বাবা ওখানে কোমাটোস হয়ে গেছেন, মানে
অ্যালকোহল যদি তোমার সিস্টেমের মধ্যে অনেক বেশি যায়, অনেক বেশি মাত্রায় যদি অ্যালকোহল যায়, তাহলে তুমি নেশাতে, তোমার নেশা হবে, কিন্তু একটা সময় সেই নেশা থেকে পয়জনিং হতে শুরু করে। মানে ব্লাডে যদি অ্যালকোহল এত বেড়ে যায় তাহলে একটা পয়জনিং হতে শুরু করে। তো ওরা তো তখন ওই সব জানে না, ওরা দেখছে বাবার কোনো হুঁশ নেই, মানে মানে বাবার চোখ খুলছে না, মুখ খুলছে না, মানে যাদের নেশা হয় তাদের ঢাকা টাকা দিলে তারা অ্যাটলিস্ট কিছু তো চোখ নাক মুখ খোলে, এখানে কিছু হচ্ছে না, মানে নিঃশ্বাসও পড়ছে খুব সাংঘাতিক কম ভাবে। আর দুই ছেলে মেয়ে তো পাগল হয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে। তখন পাশের বাড়ির সবাই লোকজন এসে ওনাকে হসপিটালাইজ করেছে। থ্যাঙ্কফুলি ওনাকে টাইম মতন হসপিটালাইজ করা গেছিল। ওখানে ডাক্তাররা অবভিয়াসলি ওনার পেট ওয়াশ করে যা যা লাগে এটাকে ঠিক করতে করে টোরে ওনাকে বাঁচিয়ে তুলেছে, মানে উনি বেঁচে গেছেন। এই দুই ভাই বোনের তো সাংঘাতিক অবস্থা। তখন তখনকার মতন ওরা ওর নেবারের বাড়িতেই আছে, তারাই রেখেছে। এবার হলো কি, ওর বাবা যখন ফিরে এলেন এই এপিসোডটা থেকে, এই কোমাটোজ এপিসোড থেকে যখন ফিরে এলেন, ওর বাবা একদম নতুন লোক, মানে একেবারে চেঞ্জড একজন মানুষ। মানে উনি হসপিটালে থাকতেই ওনার মানে অবভিয়াসলি ওনার আত্মীয় স্বজনরা এসেছিল ওই সব খবর পেয়ে, পাড়াপড়শিরাও এসেছিল যে এরকম একটা অবস্থা হয়েছে, বাচ্চা দুটোকে তো ওরকম ছেড়ে দেওয়া যায় না। তখন উনি ওনার ভাই বোন এবং পাড়াপড়শিদের কাছে ক্ষমা চাইলেন। প্রথমে উনি ক্ষমা চাইলেন ওনার এইরকম বিহেভিয়ারের জন্য, ছেলে মেয়ের কাছে ক্ষমা চাইলেন, এবং উনি বললেন যে আমি একা একা পারছি না, আমার মনে হচ্ছে যে আমি ডিপ্রেশনে চলে গেছি, আমি একা একা আর পারছি না, আমার সাহায্য দরকার, আমি পারবো না, এরকম ভাবে আমি থাকতে পারবো না। তখন সবাই অবভিয়াসলি সবাই বললো যে তোকে তো আমরা আগেই বলেছি, তোমাকে তো আমরা আগেই বলেছি, আপনাকে আগেই বলেছি। তো সবাই মিলে তখন এই গোটা জিনিসটা হলো। ওদের একটা পিসি ছিল যারা এসে থাকলো ওদের বাড়িতে, কাকিমারা আসতে শুরু করলো, পাড়াপড়শিদের আসা শুরু হলো। অবভিয়াসলি আস্তে 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 জিনিসটা নর্মাল হতে শুরু করলো। স্বপ্না কিন্তু সেদিনকার পর থেকে মাকে স্বপ্নেও দেখেনি এবং তার আওয়াজও আর কোনোদিন শোনেনি। কিছু বছর বাদে, স্বপ্নার বিয়ের ঠিক আগে, স্বপ্নার বাবা এসে স্বপ্নাকে এই কথাটা বলেছিল যে উনি যখন ওই কোমাটোস স্টেজে চলে গেছেন, উনি ডোনার যখন হয়তো আর কিছুক্ষণ উনি একা একা পড়ে থাকলে প্রাণটা বেরিয়ে যেত, তখন উনি ওনার ওয়াইফকে দেখেন। ওনার ওয়াইফ প্রচন্ড রেগে ওনাকে বলেন যে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ, আমার ছেলে মেয়েদেরকে শেষ করে দিচ্ছ, তুমি এরকম কাজ কেন করছো? তখন উনি ওনার ওয়াইফকে নাকি বলেন যে আমার বেঁচে থাকতে ইচ্ছা নেই, আমি থাকতে চাই না বেঁচে, আমি তোমার সাথে থাকতে চাই। তখন ওনার ওয়াইফ বলেন না, তোমার এখনো সময় হয়নি, তুমি আমার সাথে থাকতে পারবে না, কিন্তু তুমি যদি এরকম করো তাহলে আমার মুক্তির কোনো উপায় নেই, আমাকে এখানেই ঘুরতে হবে, কারণ তুমি আমার ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছ, তুমি নিজেকে কষ্ট দিচ্ছ আর তারপরে আমার ছেলে আর মেয়েকে কষ্ট দিচ্ছ, আমার মুক্তি নেই, তুমি যদি এরকম করো আমি এখানেই বসে, আমাকে এখানেই পড়ে থাকতে হবে, এই জ্বালা যন্ত্রণার মধ্যেই আমাকে থাকতে হবে। তুমি কি চাও যে আমার সাথে এরকম হোক? তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? তুমি কি কখনো আমার কথা একটুও চিন্তা করোনি? তখন অবভিয়াসলি ওনার ওয়াইফকে উনি খুব ভালোবাসতেন বা বাসেনও এখনো। তখন উনি বলেন যে আমি তো পারছি না। তো তখন ওনার ওয়াইফ বলে যে কেন তোমাকে একা একা করতে হবে, কেন তোমাকে তো সবাই বলছে সাহায্য করতে, তুমি সাহায্য কেন নিচ্ছ না? তুমি কেন মেয়েটাকে ভালো করে পড়াশোনা করতে দিচ্ছ না? তুমি ওই ছোট বাচ্চাটাকে কেন করেছো? মানে হি অলমোস্ট হ্যাড আ কনভারসেশন উইথ হার, ইফ ইউ ওয়ান্ট টু বিলিভ ইট, যেটা আমি আপনার কাছে শুনেছি সেটা তোমাদের বলছি। এবং ওইটা থেকে ওনার একটা চেঞ্জ আসে এবং উনি বুঝতে পারেন যে উনি ঠিক আছে, ওনার ডিপ্রেশন হচ্ছে এবং মানুষের ডিপ্রেশন হয়, কিন্তু তাতে হেল্প নিতে হয় অন্য লোকের কাছ থেকে। নিজেকে ঠিক করতে গেলে চেষ্টা করতে হয়। হাঁটা তখনই সম্ভব যখন একটা পায়ের পেছনে আর একটা পা পড়বে, তাছাড়া সম্ভব নয়। তো মানে গোটা জিনিসটা আস্তে 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 সেটেল হয়ে ঠিক হয়ে যায় এবং স্বপ্না এবং স্বপ্নার ভাই বড় হতে শুরু করে এবং তারা বড়ও হয়ে যায় এবং তারপরে স্বপ্নার বিয়ে হয়ে যায়। এটা হচ্ছে স্বপ্নার গল্প ছিল। এটা আমার প্রথম গল্প বারাণসীতে এই দুই ভাই বোনের। আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে আমি সেকেন্ড গল্পটা শুরু করতে পারবো।
হ্যালো প্রিয়দর্শিনী। হ্যাঁ হ্যাঁ, কে উনি কারোর কথা শুনতেন না সুচরিতা, ওরা অনেক চেষ্টা করেছেন, উনি তারপরে লোকজনকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতেন, তখন ওনার মাইন্ডসেটটা ওরকম হয়ে গেছিল। হ্যালো তন্দ্রা, থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি। হ্যাঁ, বেটার লেট দেন নেভার, বাট এটা খুব মানে ওদের লাইফে এটা একটা বিশাল বড়, বুঝতেই পারছো ঘটনা। এবার আসি আমি পরের ঘটনাটা স্বপ্নার দাদাকে নিয়ে। সো এই ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, মানে এই আমরা এখন মে মাস শেষ হতে চলেছে, তো আগের মাসে মানে এপ্রিল মাসে হয়েছে। ঠিক বলেছে দিদি, মরে গিয়েও মাদের জ্বালা মেটে না, ঠিক কথাই। হ্যাঁ প্রিয়দর্শিনী, ঠিক, অনেকের অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, এটা একটা অনেকের কাছে আমি পড়েছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ প্রিয়দর্শিনী। তো পরের ঘটনাটা জয়কে নিয়ে, এই ঘটনাটা হয়েছে এপ্রিল মাসে, হ্যাঁ জাস্ট অ্যাবাউট 1 মাস হয়েছে। সো জয় এখন বড় হয়ে গেছে, এবং অবভিয়াসলি বুঝতেই পারছো যে আজ থেকে 20 বছর আগে যার 19 বছর বয়স ছিল, তার এখন প্রায় 49 বছর বয়স, না সরি 39 বছর বয়স, আই এম সো সরি, 39 বছর বয়স। হি ইজ অ্যাবাউট 39, হি ইজ ম্যারিড, 2টো বাচ্চা আছে, এবং ও বাবার বিজনেস ভালোভাবে সামলায়, বেনারসে থাকে, বন্ধু বান্ধব আছে, ভালো ছেলে। কিন্তু জয়ের জীবনটা কোনোদিনই ইজি ছিল না, বুঝতেই পারছো যে 19 বছর বয়স থেকে ও পড়াশোনার সাথে সাথে চাকরি ধরতে পারো, চাকরি, বিজনেস নয়, চাকরি, কারণ ওকে একদম নিচে থেকে সবকিছু শিখতে হয়েছে, গোটা কাজটা তো ও জানতো না, এবং ওরা যে বিজনেসটা করে সেটা আমি তোমাদের এখানে বলতে পারছি না, কিন্তু বিজনেসে অনেক রকম হ্যাজালো প্যাজালো জিনিস আছে, যারা বিজনেস করে তারা বুঝতে পারবে, অনেক রকম গভর্নমেন্ট রিলেশনস, হ্যানা ম্যানা তেনা, অনেক কিছু জিনিস আছে, সেটা একটা বাচ্চা বা একটা ছোট ছেলের পক্ষে বোঝা সম্ভব না, সেটা বয়সের সাথে এক্সপিরিয়েন্সের সাথে আস্তে আস্তে হয়। থ্যাংক ইউ গীতাদি। তো যাই হোক, তো যে এটা অনেক ছোটবেলা থেকে শুরু করেছিল, 19 বছর বয়স থেকে শিখতে শুরু করেছিল, এবং বুঝতেই পারছো কাজ করতে 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 মানুষের মধ্যে একটা ফটিগ এসে যায়, মানুষের আর সেই কাজ সবসময় করতে ভালো লাগে না, মানে জীবনে ওর মোটামুটি জীবনটা পুরো রেসপন্সিবিলিটিতেই ভরে গেছে, বোনের বিয়ে, বাবাকে দেখা, বিজনেস করা, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি। সো এই বিজনেস ইত্যাদি ইত্যাদি করতে করতে জয়েরও 2-4টে ভালো স্বভাব হয়নি, খারাপ স্বভাবই হয়েছে, তার মধ্যে আছে স্মোকিং, ড্রিঙ্কিং, পান মশালা ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের জিনিস একটু ভালোই আছে, এবং এইসব ব্যাপারে জয় কারোর কথা শোনে না, একটু বুঝতেই পারছো যে ছেলেটা একটু অন্যরকম, ছেলেটা খুব ভালো, কিন্তু ছেলেটার মধ্যে দুঃখ কষ্টও আছে, তার নিজেরও তো দুঃখ কষ্ট আছে, যে তার প্র্যাকটিক্যালি চাইল্ডহুডটা সে দিয়ে দিয়েছে এইসব কাজের মধ্যে, সেজন্য সে টিপিক্যাল তার বন্ধুদের মধ্যে কোনো রকম এনজয় করতে পারেনি, হলিডে করতে পারেনি, বা ইরেসপন্সিবল হতে পারেনি, তাকে অত ছোটবেলা থেকে রেসপন্সিবিলিটি নিতে হয়েছে, তো তার মধ্যে একটু আছে। এবার গোটা জিনিসটা নিয়ে তার দিদি, বোন এবং তার আত্মীয় স্বজন সকলেই ওকে বোঝানোর চেষ্টা করেছে, কথা শুনেছে, কখনো কথা শুনেনি, এবং তারপরে ওর বাবা যখন এই নিয়ে কথা বলতে শুরু করে, তখন ওর বাবার সাথে জয়ের ওর বাবার সাথে সম্পর্কটা না, ওই যে হয়েছিল ছোটবেলায় বললাম তোমাদের প্রথম গল্পটা, তারপর থেকে সম্পর্কটা খুব সহজ হয়নি, মানে somewhere Jay could not, I think, come to terms with the fact that বাবা এরকম করবেন বা বাবা এরকম করেছেন ওনার সাথে, এই জিনিসটা ওর কোথাও একটা মনের মধ্যে থেকে গেছে, আমার যতদূর মনে হয়। আমি তো জয়কে ডাইরেক্টলি চিনি না, সেই জন্য আমি বলতে পারবো না, বাট আমার গল্পটা শুনে মনে হয়েছে যে কোথাও একটা ওর একটা দুঃখ কষ্ট বাবাকে নিয়ে কোথাও একটা আছে, যে ছেলেরা বাবার কে একটু হিরো ওয়ার্শিপ করে, মেয়েরাও করে কিন্তু ছেলেরাও করে, এবং তারা চায় যে বাবা মানে আমার বাবা একটু অন্যরকম হবে, সেখানে না হওয়াতে কিছু একটা দুঃখ কষ্ট নিশ্চয়ই হয়েছিল, সেটা বাবার সাথে ওর সম্পর্কটা একটু আনইভেন,
সো এইসবের পরে যখন ওর বাবা এই নিয়ে কথা বলতে শুরু করে, তখন ভীষণ একটা লড়াই শুরু হয়ে যায়, মানে একটা ইগোর লড়াই শুরু হয়ে যায়, একটা মারামারি, মানে মারামারি না হলেও প্রচন্ড মন কষাকষি, অশান্তি বাড়িতে শুরু হয়ে যায়, এবং গোটা জিনিসটা মানে স্নোবল করতে শুরু করে। গোটা জিনিসটা মানে সেটা বিজনেস নিয়ে ঝগড়া হচ্ছে, বাড়ি নিয়ে ঝগড়া হচ্ছে, কথা বলা নিয়ে ঝগড়া, মানে তখন ছোট 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 জিনিস নিয়ে অশান্তি শুরু হয়ে গেছে। এই করতে করতে আগের বছর, মানে এটা মানে লাস্ট ইয়ার বলছি, এপ্রিলে আসার আগে লাস্ট ইয়ার এরকম একদিনকে এরকম করতে করতে যে এরকম রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, যে আমি এখন কথা বলতে চাই না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং তারপরে জয়ের বউ বন্ধুদের কাছ থেকে খবর পায় যে খুব শরীর খারাপ হয়ে গিয়ে ওনাকে অজ্ঞান হয়ে পড়ে গেছিল রাস্তায়, এবং তাকে হসপিটালাইজ করতে হচ্ছে। বুঝতেই পারছো তার বউয়ের কি অবস্থা, তার দুটো ছোট ছোট বাচ্চা, তার বাবা, এবং বেশি তো বয়স না, 40 বছর বয়স হয়নি। সো সবাই মিলে হসপিটালে যায়, এবং গিয়ে সবাই জানতে পারে যে ঠিক আছে, মানে ইটস নট হার্ট অ্যাটাক, বাট ইট কুড বি, কারণ তার সমস্ত মার্কার্স, যেরকম ধরো ব্লাড প্রেশার মার্কার, ডায়াবেটিস এর মার্কার, কোলেস্ট্রলের মার্কার, এভরি মার্কার ইজ হাই, মানে পুরো লাল 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 দাগ, মানে ওর ভেতরের জিনিসপত্র একদম পুরো পেকে, মানে ইন আ ওয়ে যে কোনো সময় যা কিছু হতে পারে। তখন ডাক্তাররা ওকে বলে যে এরকম করে তো হবে না, তোমার 40 বছর বয়স, 40 বছর বয়সের একজন পুরুষ মানুষ ইজ ভেরি ভেরি প্রোন টু হার্ট ডিজিজেস অ্যান্ড থিংস লাইক দিস। সো তোমাকে সাবধানে থাকতে হবে, তোমার লাইফস্টাইল পাল্টাতে হবে, তোমার খাওয়া দাওয়া পাল্টাতে হবে, তোমাকে একটু এক্সারসাইজ করতে হবে, তোমাকে একটু মানে একটু ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। তো যাই হোক, এই বড় একটা স্কেয়ার হওয়ার পরে একটু কিছুদিন ও ঠিকঠাক থাকে, সবাই মিলে বলে, সবাই মিলে ওর বউও বলে, সবাই বলে, এবং নিজেও একটা ভয় পেয়েছিল। হঠাৎ করে এরকম হলে তো ভয় পেয়ে যায় সবাই, তো ভয় পেয়ে গেছিল, এবং ভয় পেয়ে কিছুদিন ঠিকঠাক ছিল। ধরো মানে পিছলে বছরের থেকে নিয়ে এই বছরের জানুয়ারি মাস অব্দি মোটামুটি ও ঠিকঠাক ছিল। কিন্তু তারপরে যা হয়, মানুষের শরীর যখন একটু ভালো হতে শুরু করে, মানুষ যখন একটু ডিসিপ্লিনে থেকে সমস্ত জিনিস আস্তে 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 নর্মাল হতে শুরু করে, তখন মানুষ আবার জেকে সেই হয়ে যায়। মানে তখন আবার সেই আস্তে আস্তে, মানে ওই একটা খেলে কি হবে, একটা ড্রিঙ্ক করলে কি হবে, একটু পান মশলা খেলে কি হবে, এরকম একটা থট প্রসেস আমাদের আসে, এটা আমাদের সাইকোলজি। সো এই করে ও মানে আবার শুরু করে দেয়, এবং এই যে শুরু করার জন্য ওর ওয়াইফ এবং ওর বাবা দুজনের সাথে আবার অশান্তি শুরু হয়ে যায়, সেই একই জিনিস রিপিট হতে শুরু করে, এবং সেই করতে করতে সেই অশান্তি এমন জায়গায় দাঁড়ায় যে মানে বাড়িতেই আসছে না, বাড়িতেই থাকছে না, এরকম একটা ব্যাপার। তখন সাপনা ওকে ফোন করে বলে যে তুই, মানে সাপনা বারাণসীতে থাকে না, বারাণসীর বাইরে থাকে, তো মানে মানে ধরো তোমার মুম্বাইতে থাকে ধরো স্বপ্না। তো তখন স্বপ্না ওকে ফোন করে বলে যে শোন, তুই আমার এখানে 2 সপ্তাহের জন্য আয়, আমরা সময় কাটাবো একসাথে। আর ওরা দুজনে ভীষণ ক্লোজ, ওরা ওই 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 সময়টা থেকে, ওই ঘটনা থেকে দুজনে, মানে ওর বড় দিদির সাথে ভাইয়ের যত না সম্পর্ক আছে, স্বপ্নার সাথে ওর অনেক বেশি একটা ভাব আছে, একটা মানে বলতে পারো বন্ধুত্ব আছে, দুজনের মধ্যে সম্পর্কটা খুব ক্লোজ। তো স্বপ্না যখন ওকে বলে যে তুই আয়, ওর বৌদিকেও বলে যে ওকে 2 সপ্তাহ আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওকে বুঝিয়ে দেবো। তো বৌদিও বলে যে দেখো তুমি যা করতে পারো করো, কারণ আমাদের হাতের বাইরে চলে গেছে। এবার তোমাদেরকে স্বপ্নার সম্বন্ধে একটা কথা বলি। স্বপ্না যখন বড় হচ্ছে, এই মার ইনসিডেন্টটার পর থেকে স্বপ্না রিয়েলাইজ করে, এবং ওর আশেপাশের লোকেরাও রিয়েলাইজ করে যে স্বপ্নার মধ্যে কিছু কিছু একটা, কি বলবো তোমাদের, একটা এমপ্যাথ বা একটা পাওয়ার আছে, যাতে ও ন্যাচারালি লোকজনের হিলিং করতে পারে। মানে ও একটা ন্যাচারাল এমপ্যাথ হিলার, মানে ওর কোনো কোর্স করার দরকার নেই, তা ছাড়াই ও করতে পারে, মানে ভগবানের আশীর্বাদে ও হয়েছে, এরকম একটা ওর মধ্যে মানে পাওয়ার আছে। এবং ও এটাকে আস্তে 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 মানে এনহ্যান্স করে
এর সঙ্গে পড়াশোনা করে ইত্যাদি করে এটাকে ও ক্যারিয়ার হিসাবে নিয়েছে, যে মানুষের সাহায্য করব, মানুষকে হেল্প করব, বাট এটা আমার ক্যারিয়ারও। মানে obviously she charges a fee, but that's okay. It's like অ্যাস্ট্রোলজারের কাছে যদি যাও বা ডাক্তারের কাছে যদি যাও, তারাও ফিস চার্জ করে। সো ও হিলিং এর জন্য, কোচিং এর জন্য ফিস চার্জ করে। সো ও মোটামুটি ওর ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছিল, মানে দাদার ব্যাপারটা, সেই জন্য ও দাদাকে নিজের কাছে ডাকে এবং দাদাকে কনভিন্স করে যে ওর সাথে একটা কোর্স করতে, পয়সা দিয়ে কিন্তু। কারণ ওর কথা হচ্ছে যে এই সব জিনিস যদি তুমি একটা মূল্য না ধরো, তাহলে এনার্জি, এটা তো গোটাটাই এনার্জি, হিলিংটা তো এনার্জির ব্যাপার। তনু জানবে, কারণ তনু রেকি ইত্যাদি, এঞ্জেল হিলিং এরকম ধরনের জিনিস করে, এগুলো সমস্ত একটা এনার্জির ব্যাপার। সেই এনার্জিটা যদি আমার থেকে তোমায় ট্রান্সফার হয় বা তোমার থেকে আমায় ট্রান্সফার হয়, সেখানে কোথাও একটা মূল্য থাকা দরকার। তাতে কি হয়, তার রেসপেক্টটা বাড়ে। ইট ইজ নট গিভেন ফ্রিলি, ইন দ্য সেন্স লাইক, মানে ধরো পুজোর পরে আমরা যেরকম দক্ষিণা দিই, ওরকম একটা ব্যাপার। there is something that needs to be given to offset the whole, মানে to keep the whole thing in place. এটা আমার মনে হয়। এখন তোমাদের অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমি কিন্তু সেটাতে কোনো কথা বলতে চাই না, এটা আমার ধারণা। সো যাই হোক, তো স্বপ্না ওকে ওই 2 সপ্তাহ ধরে একটা হিলিং কোর্স করায়, অনেক কথাবার্তা বলে এবং ওর ভাইয়েরও মন থেকে অনেক কথা বেরিয়ে আসে। তার মধ্যে এগুলোও বেরিয়ে আসে যে কোথায় কোথায় তোমার পয়েন্টস আছে, যেখানে তোমার যেগুলো তোমার হয়েছিল জিনিস, কিন্তু সেগুলো তুমি এত রিপ্রেস করেছো, এত ভেতরে ঢুকিয়ে দিয়েছো যে তুমি নিজেই জানো না যে তুমি, তোমার সেই ট্রমাটা আছে বা তোমার মধ্যে সেই ট্রমাটা হচ্ছে বা থাকছে। সো যাই হোক, এরকম করতে 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 2 সপ্তাহ খুব ভালো ওদের কাটে এবং 2 সপ্তাহ বাদে ভাই খুব, মানে ভাই বুঝতে পারে যে কি করা দরকার, কি করা দরকার না, এবং একটা পজিটিভ মেন্টাল ফ্রেম নিয়ে সে বারাণসী ফেরত যায়। এবং ফেরত গিয়ে ওয়াইফের সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, সকলের সাথে কথা বলে, কথা বলার পরে যাই হোক, লাইফ ওয়াজ গোয়িং অন ফাইন। এবার আমরা এসেছি এপ্রিল মাসে। এবার এপ্রিল মাসে কোনো একটা দিনে ও বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিল। তো তোমার মণিকর্ণিকা ঘাটের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো বারাণসীতে। তার কাছাকাছি একটা ললিতা ঘাট বলে ঘাট আছে, কাছে না ওটার পাশে আমি ঠিক জানি না, বাট ও বলেছে ললিতা ঘাটের কাছে। ওখানে ওরা বসেছিল, বসে বন্ধুরা ওই রাত্রিবেলার, মানে সন্ধ্যেবেলা রাত্রিবেলার দিকে সব আড্ডা ফাড্ডা মারছিল, যেরকম ওদের পাড়া, ওদের জায়গা, এরকম একটা ব্যাপার। ওদের কথাবার্তা বলছিল এবং ও বেশ 2 সপ্তাহ ছিল না, কোথায় গেছিলি, কি করছিলি, এক্সেট্রা এক্সেট্রা, এইসব কথাবার্তা বলা চলার পরে ওদের একটা বন্ধু বাইরে থেকে এসেছিল। তো সবাই মিলে বলেছে যে চল একটা সেলফি হয়ে যায়। তো সেলফি তো আমরা করেই থাকি। সো ওরা একটা সেলফি নিয়েছে। এবার ওরা এরকম সিঁড়িতে সবাই মিলে বসেছিল, তো লাস্ট যে লোক সে এরকম ধরেছে বা সকলের সেলফি হয়েছে, বা সেলফি হয়েছে। তারপরে সেই ছবিটা গ্রুপে ওরা শেয়ার করেছে, যেরকম আমরা করে থাকি, এবং একটা ছবি ও স্বপ্নাকেও পাঠিয়েছে। পরের দিন সকালবেলা ওর বন্ধুরা, ওর এক বন্ধু ফোন করেছে, ফোন করে বলছে যে তুই কি ছবিটা দেখেছিস? তো বলছে হ্যাঁ, আমি তো ছবি তুললাম, তোকে পাঠিয়েছি। তো বলছে তুই ছবিটা ভালো করে দেখ। তখন বলছে কি হয়েছে? বলছে তুই ছবিটা খুলে ভালো করে দেখ। তো ছবিটাও খুলেছে, খুলে যখন ছবিটাকে এনলার্জ করেছে, তখন দেখছে যে ওরা 5 জন যে পাশাপাশি বসে আছে, সেই 5 জনের একটু দূরে, আর একটু দূরে পাশে একটা কঙ্কালসার মূর্তি বসে আছে, এরকম করে ওদের দিকে তাকিয়ে এরকম ভাবে। মানে মূর্তিটা হচ্ছে, মানে তোমার যে ছবিটা এসছে, সেই ছবিটা একদম এক্সাক্ট মানুষের আসেনি, কিন্তু একটা মানুষ যার কঙ্কালসার, তার চেহারা বোঝা যাচ্ছে, এবং চেহারার মধ্যে, চেহারাটা জয় আর স্বপ্নার বাবার। ওদিক থেকে ওর বন্ধু ফোন করার মধ্যে ওকে স্বপ্না ফোন করেছে। স্বপ্না ফোন করে বলছে, ওকে বলেছে ভাইয়া তুমি দেখেছো, তুমি ছবিটা দেখেছো? তখন ও বলছে হ্যাঁ, আমি তো কালকে রাতে তো আমি কিছু দেখতে পাইনি, আমরা 5 জনই ছিলাম, মানে আরো লোক ছিল বলে আমরা 5 জনই ছিলাম। তখন ও স্বপ্না ওকে বলেছে না না, তোমরা এক্ষুনি একটা কাজ করো, তোমরা এক্ষুনি যাও, এই যে হাতে যে মৌলি বাঁধা থাকে না, মানে থ্রেড যেটা বাঁধা হয়, মৌলি, তোমরা জানো নিশ্চয়ই। বলেছি তোমরা গিয়ে 5 জন গিয়ে আগে মৌলিটা কাটাও,
মৌলিটা খোলো, খুলে নতুন মৌলি পরো, এই মৌলিটা বিসর্জন দিয়ে দাও, বা মানে যা করতে হয় করো, এটা পরে থাকবে না। বলছে তোমার বন্ধুদের নিয়ে গিয়ে এক্ষুনি করো। তখন করেছে। তারপরে ও বলেছে যে তুই আমাকে বল এটা কি। তো বলেছে না, আমি বলবো তোমাকে, আমি এটা নিয়ে চিন্তা করছি, আমি তোমাকে বলবো, তুমি 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 এটা করো, সবার আগে গিয়ে মৌলিটাকে চেঞ্জ করো। তো গিয়ে তো করেছে ওদের যা যা করার। তারপরে সপনা ওকে বলেছে যে কেন এটা দেখিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কাশী বা বারাণসীর যিনি রক্ষক এবং যিনি ভগবান ওখানকার কাল ভৈরব, জয় কাল ভৈরবের খুব বড় ভক্ত একজন। সকালবেলা প্রত্যেকদিন ও কাল ভৈরব মন্দিরে যায়, পুজো দেয় এবং তারপরে দিন শুরু করে। তো সপনা দেখেছে এবং সপনা এটা বলেছে ভাইকে যে এটা হচ্ছে একটা ইউনিভার্স বা কাল ভৈরবের কাছ থেকে একটা ওয়ার্নিং। ব্যাপার হচ্ছে যে ওর বাবা এতই ওয়ারিড এখন তার একমাত্র ছেলের, মানে তার ছেলের এরকম অবস্থায়, যে এটা হচ্ছে কাল ভৈরবের ওয়ার্নিং যে দেখো তোমার বাবার কি অবস্থা হতে পারে তুমি যদি এরকম করতে থাকো। সে এরকম একটা অবস্থায় এখানে আটকে যেতে পারে, তার মুক্তির কোনো আশা থাকবে না। যদিও ফর্চুনেটলি তার বাবা ভালোই আছে, মানে জেনারেল বয়সজনিত যা যা ছাড়া এমনিতে তার কোনো কমপ্লেন্টস নেই। কিন্তু এই যে স্ট্রেসটা তার ছেলের জন্য হচ্ছে, তার থেকে অনেকের অনেক কিছু হতে পারে। তো এটা সপনা ভাইকে বলেছে যে তুমি এটাকে ওয়ার্নিং হিসাবে ধরো, এটা তোমাকে উনি একটা মেসেজ দিয়েছেন যে তুমি বাবার সাথে আর খারাপ ব্যবহার করবে না, বাবার সাথে ঝগড়া করবে না, তুমি বাবার সাথে সুলহ করে নেবে, মানে বাবার কথা শুনে চলবে। যে কদিন আমরা জানি না, বাবা যে কদিন আছে, যে বছর আছে, যতদিন আছে, বাবাকে ভালো রাখতে হবে। এটা ওই বাবার কাছ থেকে এই বাবার জন্য, মানে তোমার জন্য বাবার মেসেজ। তো আর ছবিটা তুমি রেখো না, এই ছবিটা রেখো না, কারোরই ফোনে এই ছবি থাকা উচিত না। তো ওরা ফোন থেকে ওটাকে ডিলিট করে দিয়েছে ছবিটা। সো এইটা ছিল জয়ের ঘটনা। তো জয় এখন নিজের রিলেশনশিপ বাবার সাথে অনেক পাল্টে নিয়েছে। বুঝতে পারছো 20 বছরের একটা সম্পর্ক ঠিক করতে একটু সময় লাগে, 1 মাসের মধ্যে কোনোটা জিনিসটা ঠিক হয়ে যাবে না। সেজন্য আস্তে আস্তে সময়, মানে আস্তে আস্তে জিনিসটা ঠিক হচ্ছে। কিন্তু এটা আমি বলবো যে আমার মনে হয় এটা বিশাল ভগবানের আশীর্বাদ আমাদের বাবা মা এবং আমাদের গুরুজনদের জন্য। আমরা মাঝে মাঝে অনেক সময় হয়তো বিনা কারণে বা কারণে তাদের উপরে রেগে যাই, বা তাদের উপরে অনেক সময় ঠিক মতো ব্যবহার করি না। এই জিনিসটা আসাটা খুব দরকার। প্লাস জয়েরও বেঁচে থাকার খুব দরকার। সেই জন্য তার জীবন যদি ঠিক হয়, তাহলে তার বাবা, তার ছেলে মেয়ে, তার ওয়াইফ, তার পরিবারের সবাই ভালো থাকবে। সো এটা ছিল আমার সেকেন্ড ঘটনা। বলেছিলাম তোমাদেরকে অদ্ভুত ঘটনা শোনাবো, আশা করি অদ্ভুত ঘটনা হয়েছে এটা। হ্যাঁ সোনালি দি, অভিমান, ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি, ঠিক। প্রিয়দর্শিনী বলছেন পরের জন্মে বিয়েই করব না। ওকে, কেন করবে না গো? ঠিক, হ্যাঁ তনু, হিলিং ব্লকেজ খুলে দেয়। হ্যাঁ, কালাবা বা মলি দুটোই বলে, ঠিক বলেছো গীতাদি। থ্যাংক ইউ নাসরিন, ভালো লেগেছে তোমার গল্প দুটো। সাংঘাতিক ব্যাপার, কিন্তু সত্যি সত্যি এক বাবা আর এক বাবার ভালোর জন্য ছেলেকে কি অদ্ভুত ভাবে বোঝালেন, খুবই অলৌকিক ঘটনা। তো এখন বাজে হচ্ছে 9:45। তোমরা কি আমার থার্ড গল্পটা শুনতে চাও, না আমি আবার একদিন এসে থার্ড গল্প বলবো? তাড়াতাড়ি বলো, জলদি জলদি। কেউ কি বলছো না আমি টাটা বাই বাই বলবো? कोई शक,
कोई शक नहीं, कोई शक नहीं। अच्छा ঠিক আছে বলছি। নাসরিন, I don't know what to say. আমি জানি না কি বলবো। থ্যাংক ইউ। আমি শুধু তোমাকে থ্যাংক ইউ বলতে পারি যে আমার ঘটনাগুলো তোমার ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি এমন ঘটনা বলতে যাতে একটু অন্যরা যা গল্প বলে, আমি খারাপ বলছি না, সবাই ভালো গল্প বলে, কিন্তু এক্স্যাক্টলি মানে আমাদের গ্রুপের কথা বলছি না, বাইরের গ্রুপের কথা বলছি, সেখান থেকে একটু অন্যরকম গল্প, একটু অন্যরকম গল্প বলার চেষ্টা করি। থ্যাংক ইউ। ওকে, থার্ড গল্পটা আমার নিজের এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ ইন্দ্রাণী, হ্যালো। থার্ড গল্পটা আমার নিজের এক্সপিরিয়েন্স। এটা 2000 সালের ঘটনা, বুঝতে পারছো। 2000 সালে আমার বয়সটা অনেক কম ছিল, এখনো কম আছে, তখন আরো কম ছিল। যাই হোক, 2000 সালে আমি যে কোম্পানিতে কাজ করতাম, তারা অদ্ভুত সব প্রজেক্ট করতেন বা করেছেন, খুব ইন্টারেস্টিং প্রজেক্ট করেছেন তারা। তাদের মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে যে, মানে তোমরা হয়তো সেই কোম্পানির নাম জানো না, কিন্তু তোমাদের যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে বা ভোটার কার্ড আছে বা প্যান কার্ড আছে বা আধার কার্ড আছে, সেই কোম্পানি এই কার্ডগুলো করেছে মোটামুটি। হ্যাঁ, তো স্মার্ট কার্ড কোম্পানি। সো তখন আমরা কাজ করছি জয়পুরে, মানে অনেক জায়গায় কাজ করছি, তার মধ্যে একটা প্রজেক্ট আমরা করছি জয়পুর। ঠিক জয়পুর নয়, জয়পুর থেকে 60 কিলোমিটার দূরে একটা গ্রাম। সেই গ্রামের নামটা আমার মনে নেই এখন, ভুলে গেছি আমি গ্রামের নামটা। সেই গ্রামে একটা ডেয়ারি মিল্কের, মানে ডেয়ারি প্রোডাক্টের কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে যে জয়পুর ডেয়ারি আছে, নিশ্চয়ই তোমরা জানো। প্রত্যেকটা স্টেটে বা প্রত্যেকটা ক্যাপিটাল সিটিতে একটা করে ডেয়ারি থাকে, যেটা গভর্নমেন্ট রান ডেয়ারি হয়, মানে যেখান থেকে তুমি দুধ পাও এবং চিজ বা পনির এক্সেট্রা এক্সেট্রা। সো এই জয়পুর ডেয়ারির আন্ডারে একটা প্রজেক্ট আসে, বা ওরা একটা কোয়েরি পায় প্রজেক্টের, যে এই পার্টিকুলার গ্রামের মহিলারা একটা ডেয়ারি চালাতে চাইছেন, কারণ তাদের আর কোনো রোজগারের অবস্থা বা ক্ষমতা নেই, কিন্তু তারা এই গরু পালন করতে পারবেন এবং তার থেকে দুধ তারা অলরেডি করছেন, কিন্তু তারা গোটা জিনিসটা একটু অর্গানাইজড ভাবে করতে চাইছেন। কারণ দেখো, যদি জয়পুর ডেয়ারির আন্ডারে করে, তাহলে পয়সাটা একটু ভালো পাবে। হ্যাঁ, বুঝতেই পারছো যে পয়সা না পেলে তাদের সংসার চলবে না। এবারে মহিলারা কারা? এই মহিলারা সবাই প্রতারিত মহিলা, সকলে। কিভাবে প্রতারিত? কেউ সমাজের কাছ থেকে, কেউ নিজের পরিবারের কাছ থেকে। ঠিক আছে, এরা হয় মানে তার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়েছে, অথবা বাবা মা বিয়ে দিয়েছিল, তারপরে তার হাজবেন্ড তাকে নেয়নি, বা তার শ্বশুর বাড়ি তাকে নেয়নি, বা তার হাজবেন্ড মারা গেছে এবং সেই জন্য তাকে গ্রামে ফেরত পাঠিয়ে দিয়েছে, এবং বাবা মারও পয়সা নেই তার মেয়েকে রাখার জন্য, এবং একটা প্রথা, রীতি নীতি, অনেক ব্যাপার আছে। আমি আজ থেকে প্রায় কি বলে, এটা 2025, মানে আজ থেকে 25 বছর আগের কথা বলছি। তখন গোটা জিনিসটা অন্যরকম ছিল, এখন গোটা জিনিসটা অনেকটা অন্যরকম হয়েছে। আমি বলছি না প্রতারণা হয় না, আমি বলছি হয়, কিন্তু আজকাল যেহেতু আমাদের সকলের কাছে এই জিনিসটা আছে, সেই জন্য একটু সুবিধা হয়েছে লোকজনের জানার। সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভালো দিক, যাতে কোথাও যদি কিছু কারো হয় সে সাহায্য নিতে পারে, কিন্তু তখন তো এসব ছিল না। সেই জন্য তারা ঠিক করে যে মানে গ্রামের যে হেড, মানে যে গ্রামের যে মোড়ল বা পঞ্চায়েতি হেড যে পান, ওরা এই মহিলাদের সাহায্য করে যে তোমরা একটা ডেয়ারি খোলো, এবং জয়পুর ডেয়ারির সাথে অবভিয়াসলি মহিলাদের তো কোনো কানেকশন ছিল না, মহিলাদের কানেকশন করিয়ে দেওয়া হয়। ঠিক বলেছো সুচরিতা। সুইট 16, ওরে বাবা, সুইট 16, থ্যাংক ইউ। সুইট 16, ওকে। আমি এখানে সবসময় সুইট 16, এখানে যা হবে ডাজন্ট ম্যাটার। এনিওয়ে, ওটা আমার বাবার পলিসি এবং ফিলসফি, এবং আমি খুব ভালোভাবে ওটাকে মানি। সো যাই হোক, লেট মি গেট ব্যাক টু দ্য স্টোরি। তো
তো জয়পুর ডেয়ারির কাছে যাওয়ার পরে জয়পুর ডেয়ারি এই গোটা জিনিসটাকে শুরু করে ওদের হেল্প করার, এবং তখন ওদের মনে হয় যে এই মহিলাদেরকে দিয়ে ওরা একটা প্রজেক্ট করছিল আমাদের সাথে, সেটা হচ্ছে যে ডিজিটাইজিং সমস্ত জিনিসটাকে ডিজিটাইজ করার চেষ্টা করছিল, যে একটা কার্ডের মধ্যে যদি ইনফরমেশন রাখা যায় সেই ইনফরমেশনটা স্টোর করা যাবে, কার্ড না কম্পিউটার ফোন, চিন্তা করো একটা ডিজিটাল স্পেসে সেই ইনফরমেশনটা থাকবে। সো কি ইনফরমেশন থাকবে, যে দুধ যখন সকালবেলা আসে সেই দুধের অনেক কিছু করতে হয়, সেই দুধটাকে প্রথমে মাপতে হয়, তারপরে তাতে ফ্যাট কন্টেন্ট দেখতে হয়, সেইগুলোকে আলাদা করতে হয়। মানে তোমরা যখন মাদার ডেয়ারি বা অন্য কোথাও দুধ কেনো নিশ্চয়ই কেনো, কোনোটা লো ফ্যাট থাকে, কোনোটা নো ফ্যাট থাকে, কোনোটা ফুল ক্রিম থাকে। এগুলো কি করে হয়, এগুলো ওগুলোকে মানে সকালবেলা এগুলোকে পুরো ঠিক করতে হয়, ফ্রেশ মিল্কে এগুলোকে অলরেডি করে নিতে হয়, মানে ক্রিমটা আলাদা করতে হয়, তারপরে দুধটাকে মাপতে হয়, তারপরে তার ক্রিম পার্সেন্টেজ দেখতে হয়, তারপরে তার ক্যালোরি কন্টেন্ট দেখতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। আমি ডিটেলস এর মধ্যে যাব না, বাট বেসিক্যালি এইটা হচ্ছে প্রসেস। সকালবেলা 3:30 অলমোস্ট 3টে থেকে এই কাজটা শুরু হয়, এবং সকালবেলা 5:30 থেকে 5:45-6টার মধ্যে এই কাজটা শেষ করে ফেলতে হয়। তারপরে সেই দুধ আর রাখা যায় না, বা তারপরে সেই দুধ বিক্রি হতে পারে না। সো তো এইটা ডিজিটাইজ করা হবে, এবং যখন এই প্রজেক্টটা আস্তে 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 নাম করতে শুরু করলো, হয়তো তোমরা খবরের কাগজে এ নিয়ে পড়োনি, কারণ খবরের কাগজে এইসব খবর বেরোয় না, ভালো খবর কখনো বেরোয় না। তখন এই প্রজেক্টটা চোজেন হয় বাই দি আমেরিকান এম্বাসি, এবং আমেরিকান এড এটাতে পয়সা দিতে চায়, এবং আমেরিকান এম্বাসি এই প্রজেক্টটাকে কি বলে চুজ করে। যে 2000 সালে বিল ক্লিন্টন আমাদের দেশে এসেছিলেন, উনি তখন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি এই প্রজেক্টটা ইনগ্রেট করবেন, বা এই প্রজেক্টটা উনি একটা পার্টিসিপেশন করবেন, এইভাবে ওরা আমাদেরকে অ্যাপ্রোচ করে, এবং জয়পুর ডেয়ারিকে অ্যাপ্রোচ করে যে আমরা এই প্রজেক্টটা নিয়ে কাজ, মানে আপনাদের সাথে কাজ করতে চাই। তখন যখন এটা হয় এবং এটা ফাইনালাইজ হয়ে যায়, তখন ইয়ার্স ট্রুলি, মানে আমি এবং আমার একটা কলিগ যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নই, আমাদের দুজনকে এই গ্রামে পাঠানো হয় 1.5 মাসের জন্য, 40 দিনের জন্য, 1.5 মাসের জন্য, যে ওখানে গিয়ে মহিলাদেরকে রেডি করতে হবে যে তারা আমেরিকান প্রেসিডেন্টের সামনে এই কাজটা করবে, এটার জন্য প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জিনিস তাদেরকে রেডি করার জন্য। সো আমাদের 1.5 মাস ওই গ্রামে থাকতে হয়েছিল। গ্রামটা ঠিক 60 কিলোমিটার জয়পুর থেকে, বাট 60-65 কিলোমিটার ভেতরের দিকে যেতে হয়, মানে অজপাড়া গ্রাম, একদম পুরো অজপাড়া গ্রাম। যাই হোক, তো সেখানে আমরা প্রায় 1.5 মাস ছিলাম। এই ঘটনাটা ওই গ্রামটাকে নিয়ে, ওই গ্রামের ঘটনা। সো যখন আমরা ছিলাম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে, অবভিয়াসলি বুঝতেই পারছো যে মানুষ তো হয়েছে সবসময় শহরে, সেই জন্য মানে কিছুটা এক্সপিরিয়েন্স আমার ছিল, কারণ আমার বাবা ছোটবেলায় আমাদেরকে ঘুরতে সবসময় বন বাজারে নিয়ে যেত। আমরা কখনো ভদ্রসভ্য জায়গায় খুব একটা ঘুরতে যাইনি, মানে ভদ্রসভ্য জায়গায় যেতাম, মানে ধরো সেই স্টেশনে যেতে হতো, কিন্তু তার মানে ধরো দিল্লি এলাম, দিল্লিতে একদিন কাটালাম, তারপরে আমরা একটা বন জঙ্গলে চলে গেলাম, এরকম একটা ব্যাপার। কিন্তু সেটা কথা নয়, কথাটা হচ্ছে যে সেই জন্য একটু বন বাজারে থাকার অভ্যেস ছিল। এবং আমার মাসি, আমার মার যে বড় বোন ছিলেন মাসি, উনি থাকতেন দিনহাটা বলে একটা জায়গায়, এবং ওনার বাড়িটাও একটু বন বাজারে ছিল। দিনহাটাটাও তখন নট ভেরি ডেভেলপড একটা জায়গা ছিল, এবং মানে ওয়াশরুম যেটা আমরা আজকাল বাড়ির ভেতরে সমস্ত কিছু পাই, তখন ওনার বাড়ির ভেতরে একটাই ছিল, এবং দরকারে বাচ্চাদের জন্য এবং যারা করতে পারতো তাদের জন্য একটা ওয়াশরুম বাইরে ছিল, যেটা তোমরা বুঝতেই পারছো, নট দ্য টিপিক্যাল ওয়াশরুম, ইট ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ ওয়াশরুম। আমি ডিটেলসে যাচ্ছি না, যারা জানার তারা বুঝতে পেরেছো আমি কি নিয়ে কথা বলছি। সো গ্রামে ওয়াশরুম ওয়াজ লাইক দিস, এটার মতন। সো যাই হোক, আমরা তো ওখানে গেলাম, থাকবো। তো ভেরি নাইসলি, ভেরি কাইন্ড, দে ওয়ার ভেরি কাইন্ড, সকলে খুবই ভেরি ওয়েল বিহেভড সকলে ছিলেন। এবং যিনি গ্রামের যারা একটু মানে যাদের গ্রামের একটু পয়সা করি হয়েছে, যেরকম পাঞ্চ বা আদার্স, তাদের বাড়িতে টয়লেট ছিল, এবং তারা আমাদেরকে বলেও ছিলেন যে আপনারা ইউজ করতে পারেন, কারণ আপনাদের অভ্যেস নেই।
সো আমরা মোটামুটি ভালোই ছিলাম। খাবার দাবারের একটু প্রবলেম ছিল, কারণ ওখানে তো তুমি যা বলবে তাই খেতে পারবে না, ওরা যা রান্না করবে তাই খেতে হবে। তো সেটা হচ্ছে যে ওরা খুব মোটা মোটা রুটি খায়, বাজরা, জওয়ার, ওরা আটাটা কম খায়, মানে হুইটটা একটু কম খায়, ওরা একটু মোটা জিনিসটা বেশি খায়। রাগি, যেগুলো আজকাল ফ্যাশনে হয়েছে যে সকলেই আজকাল রাগি খাচ্ছে, বাজরা খাচ্ছে, আই ডোন্ট নো মানে ওয়েস্ট বেঙ্গলের কি ব্যাপার বা আদারওয়াইজ, বাট মিলেটস ইজ দি in thing nowadays. Everything is millets. Millet is supposed to be very healthy. It is very healthy, actually it is very healthy. So in millets জাতীয় জিনিসের রুটি, তার সাথে সবজি, ওরা প্রচন্ড ঝাল খায়, প্রচন্ড ঝাল খায়, এত ঝাল খায় যে আমি বলতে পারবো না, মানে আই এম নট ইউজ টু দ্যাট কাইন্ড অফ ঝাল। তো আচার, পেঁয়াজ অ্যান্ড একটা তরকারি বা একটা ডাল, দিস ইজ হোয়াট। মাঝে মাঝে ওরা এর মধ্যে মাঝে মাঝে আমাদের জন্য একটু ভাত রান্না করতো, বাট আমরা কখনো কারোর উপরে ওই প্রেশারটা দিতে চাইনি যে আমাদের জন্য কিছু রান্না করো বা আমাদের জন্য ডিম করো বা আমাদের জন্য মাংস রান্না করো, বাট ওরা করতো মাঝে মাঝে, আমাদেরকে খাওয়াতো। যাই হোক, তো সব শুদ্ধ মিলিয়ে বেশ এরকম ভাবে আমরা থাকছিলাম। এমন তো সময় ওই যে মহিলারা ওই ডেয়ারিতে কাজ করতো তাদের মধ্যে একজন মহিলার একটি ছোট বাচ্চা ছিল, মানে বাচ্চাটা তখন বোধহয় 2 কি 2.5 বছর বয়স বাচ্চাটা, এবং বাচ্চাটার হঠাৎ একটা ইনফেকশন মতন হয়, খুব সম্ভবত খেলতে খেলতে গিয়ে বা কিছু লেগে, মানে পুরো হাত ফাত এইসব জায়গায় বেশ একটু চাকা চাকা গোল গোল লাল লাল রকম একটা ইনফেকশন হয়। তার সাথে জ্বর, ইনফেকশনের সাথে তো সবসময় জ্বর একটা আসে। বা জ্বর তো আমরা তো ভাবছি যে ওকে, আমাদের কাছে কিছু কিছু ওষুধ ছিল, কিন্তু মানে আমরা তো ওই ডাক্তার নই দুজনের মধ্যে, তো আমরা চিন্তা করছি কি করব। তো তখন আমি ওকে বললাম যে আমি কি আমার হাজবেন্ডকে ফোন করে জিজ্ঞেস করবো কোনো ওষুধ, কিন্তু ওখানে ওষুধ কোথায় পাবে, ওখানে আমাকে ওষুধ কিনতে গেলে কিছু না হলেও 20 কিলোমিটার আগে যেতে হবে একটা ওষুধের দোকানে। তখন ওই মহিলা আমাকে বললো যে না দিদি, আমার এখানে লোক আছে। তো আমি বললাম লোক আছে মানে ডাক্তার আছে কাছাকাছি? বললো না, ডাক্তার তো ক্লিনিকে আসে, সপ্তাহে একদিন আসে, কিন্তু আমাদের একজন আছেন। তো বললাম কে আছেন? তো বললো আছেন, এখন আপনাকে বলতে পারবো না, তো দিনের বেলা কথা হচ্ছে। তো আমি তো মানে ইন্ট্রিগড হয়ে গেছি, আমি কে আছে ভাই, আমি তো গ্রামে তখন মোটামুটি সবাইকে চিনে গেছি, একটা গ্রামের মধ্যে কে কোথায় আছে, মানে আই ডিড আ লট অফ থিংস না। আমি ভেবেছিলাম যে গরুর দুধ দোয়ানো ইজ ভেরি ইজি, কারণ ওরা যেরকম ভাবে করছে দেখলে মনে হয় এক্ষুনি আমিও করতে পারবো। তো আমি ওদেরকে বলেছি আমিও করবো। তো ওরা তো আমাকে অবভিয়াসলি যেখানে মানে প্রথম দিকে যে দুধটা বেরোয় যেটা ওদের দরকার সেটা তো আমাকে করতে দেবে না, কারণ সবাই জানে যে আমি কিছুই করতে পারবো না। তো সেখানে আমি ওই শেষ দিকের যে অল্প একটু দুধ যে বাকি আছে, ওরা যেটা নিজেদের জন্য খানিকটা রাখে, সেখানে দুধ দোয়াতে দিয়েছিল, সেটাতে গরু এমন লাথি মেরেছিল যে আমি একদম উল্টে অন্যদিকে পড়ে গেছিলাম। ওই মাটিতে বসে করতে হয় তো উবু হয়ে একদম চিৎপট, একদম ধরনী চিৎপট পড়ে গেছিলাম। তো সেই জন্য মোটামুটি গ্রামে সবাই আমাকে চিনত। ওই ইনসিডেন্টের পরে তো আরোই সবাই চিনে গেছিল যে এ হচ্ছে ওই রকমই একজন, এই শহর থেকে এসছে, কিছু জানি না টাইপের। তো আমি সবাইকে তখন চিনে গেছিলাম, আমি ভাবছি কে 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 কে। তো আমি আমার কলিগটাকেও জিজ্ঞেস করছি, সে বলছে না খুব না জানতে ইচ্ছে করছে কে কে। তো আমি বলছি ঠিক আছে দাঁড়া, ওরা না বললে কি করে জানা যাবে। তো এইরকম ধরো সন্ধ্যেবেলার খাওয়া দাওয়াটা 7:30 8টার মধ্যে শেষ হয়ে যেত। 7:30 8টার মধ্যে মোটামুটি গ্রামের লোকজন ঘুমিয়ে পড়ে। 7:30 8টা ইজ গভীর রাত্রি ইন দ্য গ্রাম। সো কারণ ইলেকট্রিসিটি নেই, বা ইলেকট্রিসিটি খুব কম সময় আসে, সকালবেলার দিকটা ইলেকট্রিসিটি আসে। ওরা তোমার খেতে জল টল দেওয়ার জন্য দিনের মধ্যে প্রায় ইলেকট্রিসিটি থাকতোই না। এখন হয়তো চেঞ্জ হয়েছে জানি না আমি, বাট তখন তো থাকতো না। সো যাই হোক, তো 7টা 8টার সময় খাওয়া দাওয়ার পরে আমরা যার বাড়িতে ছিলাম তার মেয়ে এসে বললো যে তোমরা 9টা 9:30টার সময় একটু রেডি হয়ে থাকো, তোমাদেরকে নিয়ে যাবো একটা জায়গায়, কিন্তু তোমরা আওয়াজ করবে না, আর ভালোভাবে গায়ে ঢাকা ফাঁকা দিয়ে নেবে। তো আমরা বললাম ঠিক আছে ওকে অ্যাডভেঞ্চার রাত্রি 9টার সময়, মানে তোমরা যদি অজ পাড়া গান, মানে কেউ, তোমরা নিশ্চয়ই অনেকে থেকেছো বা থাকুনি আমি জানি না, থাকতে পারে বুঝতে পারবে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ওটা। মানে চারিদিকে অন্ধকার, চারিদিকে মানে
শহরে থাকলে ওটা ইম্পসিবল বোঝা। ইট ইজ সো পিসফুল, বাট ইট ইজ আ লিটল ইরি অ্যান্ড ক্রিপি অলসো। ইটস সো, মানে চারিদিকে অন্ধকারটা, মানে অন্ধকারটা মনে হচ্ছে যেন একদম জমাট বাঁধা একটা অন্ধকার। আর ওই আর কি ছোট 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 পোকার, ঝিঝি পোকা, এটা ওটার আওয়াজ হচ্ছে, কিন্তু পার্সে আর কোনো আওয়াজ নেই, কোনো বাস, ট্রাম, গাড়ি, ঘোড়া, কিছুর আওয়াজ নেই। মানে ইট ইজ সো কাম, ইট ইজ সো কোয়াইট যে ইউ ক্যান অলমোস্ট, তুমি তোমার মাথায় কি কথা চলছে তুমি অলমোস্ট শুনতে পাবে, যে ইউ ক্যান হিয়ার ইউর সেলফ স্পিকিং অলমোস্ট, মানে থিঙ্কিং অলমোস্ট। সো যাই হোক, 9টার সময় তো আমরা প্রচন্ড এক্সাইটেড। তো ওরা আমাদেরকে বলেছে, শোনো তোমরা না কোনো আওয়াজ করো না, তোমরা একদম কোনো কথা বলবে না, একদম স্পিকটি নট করে আমাদের সাথে আসবে। আমরা বললাম ঠিক আছে ঠিক আছে চলো। তো আমরা ওরকম গেলাম, বেশ অনেকটা রাস্তা গেলাম, ক্ষেত টেত পেরিয়ে, মানে গ্রামের সীমানা পেরিয়ে একটা বাড়িতে গেলাম আমরা। ছোট কুড়ে বাড়ি, সেরকম কিছু নেই বাড়িতে। সুন্দর করে ওদের বাড়িগুলোর, অবভিয়াসলি মাটির বাড়ি, সুন্দর করে মাটির বাড়িতে আমরা যেরকম বাংলা মানে আমাদের বাংলাদেশ, মানে পশ্চিমবঙ্গের গ্রামে আমরা যদি যাই, বাংলাদেশ আমি কোনোদিন যাইনি, সো আই ডোন্ট নো, নিশ্চয়ই বাংলাদেশের গ্রামেও এটা হয়। গ্রামের মাটি, মানে গ্রামের দেয়াল যেরকম সুন্দর করে মাটি দিয়ে লেপা হয়, এবং সুন্দর ছবি টবি আঁকা হয়। সকল মানে প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা রকম, বা প্রত্যেকটা দেশে আলাদা রকম, বাট ওদের রাজস্থানী রঙ্গোলি আর্ট ফার্ট সুন্দর করে করা। তো ওরা গিয়ে বাড়িতে ঢোকার আগে ওরা এরকম একজনকে ডাকলো আম্মা বলে, বাড়ি আম্মা বলে। তো একজন ভদ্রমহিলা বেরোলেন। ভদ্রমহিলার বয়সটা আমি তখন আন্দাজ করতে পারিনি, কারণ ওনাকে আমি তখন বুঝতে পারিনি ওনার ঠিক কিরকম বয়স। ঘরের ভেতরে ঢোকার পরে বয়সটা বুঝতে পেরেছি। ওনার তখন বয়স, আমার আন্দাজ, ইফ আই এম নট মিস্টেকেন, সামওয়্যার ইন দ্য 60s। হ্যাঁ, 60 থেকে 70 বছরের মধ্যে বয়স ওনার। ভদ্রমহিলাকে কি সুন্দর দেখতে আমি বলে বোঝাতে পারবো না। ভদ্রমহিলার মধ্যে একটা আশ্চর্য অ্যাট্রাকটিভনেস ছিল, হয়তো এখনো আছে, আই এম হোপিং, বাট যদি না থাকে তাহলে ভদ্রমহিলা, মানে কাঁচা পাখা চুল, এবং কি সুন্দর যে তার চোখ দুটো, মানে আই থিঙ্ক দ্য মোস্ট বিউটিফুল ফিচার ইন হার ইজ দ্যাট হার চোখ। হ্যাঁ, আর মানে বডি একদম সুন্দর বাঁধানো একটা শরীর, সোজা হয়ে উনি দাঁড়িয়ে আছেন, আমাদের সকলকে দেখে বসতে বললেন। আর ওই যে মেয়েটার বাচ্চার শরীর খারাপ হয়েছিল, সে বাচ্চাটাকে নিয়ে এসেছিল, ওকে বললেন যে তুই সামনে এসে বস। তারপরে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা উনি বাচ্চাটাকে হিলিং করলেন। হ্যাঁ, রেকি হিলিং যেরকম আমরা জানি, যেরকম হয় এনার্জি দিয়ে, খানিকটা ওরকম, খানিকটা কিছু মন্ত্র পড়ে, খানিকটা কিছু ওনার মতন করে করে, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা যে উনি করলেন, সেটা মানে একদম আমাদের মনে হলো যে আমরা একটা অন্য জায়গায় পৌঁছে গেছি, একটা কিরকম পিসফুল একটা ইয়েতে পৌঁছে গেছি। উনি সবাইকে বললেন যে তোমরা সকলে চোখ বন্ধ করে মানে বসো, কেউ কোনো রকম কথা বলবে না, কেউ কোনো রকম নড়াচড়া করবে না, যতক্ষণ আমি কাজ করছি ততক্ষণ। আমরা সবাই মাটিতে বসে মানে ভক্তি ভরে, মানে দেখতেও তো পাচ্ছি না কারণ চোখ বন্ধ, মাঝে মাঝে একটু চোখ খুলে দেখেছিলাম, চিটিং করেছি, সরি অ্যাবাউট দ্যাট। তো যতবারই চোখ খুলে দেখেছি ততবারই ওনার সাথে চোখাচোখি হয়ে গেছে, ততবারই ওনার মুখে একটা আমি খুব মিষ্টি হাসি দেখেছি, কোনো রাগ দেখিনি। এবার 1.5 ঘন্টা হয়ে গেল। 1.5 ঘন্টা বাদে বাচ্চাটা জ্বর কমে গেল, যার একদম তার দিয়ে জ্বর ছিল, তার জ্বর কমে গেল। এই যে লাল লাল যেগুলো হয়েছিল সেগুলো থাকলো, সেগুলো চলে গেল না, কিন্তু সেগুলোকে দেখে মনে হচ্ছে সেগুলো আর অত ঝকঝকে লাল নেই, একটু কমে গেছে। তখন ওই ভদ্রমহিলা আমাকে বললেন যে এই হচ্ছে আমাদের যে করে। তো ডাইরেক্টলি তো জিজ্ঞেস করা যায় না যে আপনি কে, আপনি কি করেন, ইত্যাদি ইত্যাদি। তো তাকিয়ে আছি আমরা দুজনেই। তখন উনি এসে বললেন যে অনেক প্রশ্ন তোমাদের মনে, তোমরা তো অনেক কিছু জানতে চাও। জানি না আমি কেমন করে করি, কিন্তু এই কিছু কিছু জিনিস করতে পারি, একটু লোকজনের সেবা করতে পারি, একটু বাচ্চা কাচ্চাদের সেবা করতে পারি, একটু মেয়েদের দেখাশোনা করতে পারি,
তো এই করি আমি আমি এই করেই থাকি। তো ওরা সবাই একটু পয়সা দিল ওনাকে, কেউ কেউ হয় কেউ কেউ একটু সবজি পাতি নিয়ে এসেছিল, সেগুলো দিল, দিয়ে আমরা আবার ওনাকে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেলাম। তখন বাজে প্রায় 10:30 পৌনে 11টা, মানে সেদিনকে আমরা অনেক রাত্রির অব্দি বাইরে ছিলাম। তো তারপরে বাড়িতে ফিরে টিরে, অবভিয়াসলি বাড়িতে ফিরে আর তখন জিজ্ঞেস করা যায় না। তারপরে বাড়িতে ফেরার পরে জিজ্ঞেস করলাম, মানে পরের দিন ওদেরকে জিজ্ঞেস করলাম যে উনি কে, কোথায় থাকেন, কি করেন। পরের দিন দেখলাম বাচ্চাটা ভালো, মানে বাচ্চাটা হেঁটে চলে বেড়াচ্ছে, যে উঠতে পারছিল না, দাগগুলো আরো কমে গেছে। তখন তখন ওই ওরা ওরা বললো, এই যে সুচরিতা ওঠার সময় হয়ে গেছে এবং আওয়াজ শোনা যাচ্ছে। তো অনেক বক্তব্য। তখন ওরা বলল যে অনেকদিন আগেকার ঘটনা, উনি এই গ্রামে বিবাহিত, মানে বিয়ে করে এসেছিলেন, এবং আসার কিছুদিন বাদে, বোধহয় বছর 2 কি 3 বাদে ওনার হাজবেন্ড মারা যায়। এবং তারপরে ওর শ্বশুরবাড়ির লোকেরা অনেক চেষ্টা করে যে ওকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার, এখান থেকে বের করে দেওয়ার, ওকে মানে গ্রাম থেকে ছাড়িয়ে দেওয়ার, ওকে বদনাম করার। এবং কিছু কিছু লোকে এও চেষ্টা করে যে ওকে দিয়ে যদি অন্য কিছু করা যায়। কারণ বললাম তো, ভদ্রমহিলা প্রচন্ড সুন্দরী ভদ্রমহিলা ছিলেন, বুঝতেই পারছো। তার তখন খুবই কম বয়স, যখন তার হাজবেন্ড মারা গেছে, তখন তার সৌন্দর্যটা আরো বেশি, মানে অ্যাট্রাকটিভনেসটা তার, মানে পুরুষ মানুষের চোখে যেটা পড়ে সব থেকে বেশি, সেটা অনেক বেশি। তো তখন কিন্তু উনি এসব কিছুই করেননি, এবং উনি জানুনি, ওনার ভিতরে একটা অদ্ভুত স্ট্রেংথ বা একটা অদ্ভুত কারেজ ছিল, সেই জন্য উনি ওখানে থেকে যান। কিন্তু কি হয়, একটা মানুষ তো, এবং তার এগেনস্টে অত্যাচার করতে 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 ওরা গ্রামের মধ্যে ওকে থাকতে দেয়নি, ওকে বের করতে করতে উনি যেখানে থাকেন ওটা ওনার ক্ষেত, ওনার ক্ষেতে, মানে প্র্যাকটিক্যালি গ্রামের বাইরে ক্ষেত হয়, গ্রাম এবং তারপরে ক্ষেত হয়, এবং ওই ক্ষেতের ওখানে, ওনার ক্ষেতের ওখানে একটা ছোট জায়গা করে উনি থাকেন। মানে ওনার গ্রামে থাকার পারমিশনটা চলে গেছিল, বা উনি আর গ্রামে এত অত্যাচার চলেছে যে থাকতে পারেননি, কিন্তু ওই গ্রামের ওইখানে থাকেন, সীমানার এক্স্যাক্টলি অফ দ্য বাউন্ডারি অফ দ্য গ্রাম বলতে পারো। কিন্তু ওনার এই ক্ষমতার কথা সবাই জানে, আশেপাশের প্রায় 10-12টা গ্রাম থেকে লোকজন আসেন ওনার কাছে। উনি কারো কারো চিকিৎসা করেন, কারো কারো করেন না। উনি কোনো পুরুষ মানুষকে বাড়িতে ঢুকতে দেন না। ওনার যদি কোনো, মানে পুরুষ মানুষও যায় চিকিৎসা করার জন্য, তাদেরকে উনি, মানে ওই ঘরের বাইরে যে জায়গা আছে সেখানে চিকিৎসা করেন। মহিলারা ভেতরে ঢুকতে পারে, বাচ্চারা ভেতরে ঢুকতে পারে। আর উনি কখনো কারো কাছে কোনো পয়সা চান না। তোমার যেটা প্রাণের মনের ইচ্ছে হবে, তোমার যেটুকু মনে হবে, তোমার যেটুকু ক্ষমতা, তুমি সেটুকু দেবেন। অনেক সময় মহিলাদের উনি সাহায্য করেন, বুদ্ধি, মানে হেল্প করেন, কোনো প্রবলেম পড়লে সেই নিয়ে সাহায্য করার চেষ্টা করেন। এবং মহিলাদের কাছ থেকে আমি জানতে পারি যে এই যে ডেয়ারি ফার্মিং এর যে আইডিয়াটা, এটা ওনার কাছ থেকে এসেছিল। ওখানে থাকা অবস্থায় এই বাচ্চাটা ঠিক হওয়ার জন্য ওনার বাড়িতে প্রায় 2-3 দিন আমরা গেছিলাম, এবং 2 দিন আমরা গেছিলাম, 2 দিন ওনার সাথে দেখা হয়েছে। তারপরে যখন আমরা চলে আসি, তখন আমি রিকোয়েস্ট করেছিলাম একজনকে নিয়ে যেতে, এবং যাওয়ার আগে আমরা দুজনেই ওনার সাথে দেখা করতে গেছি। ওনার পা ছুঁয়ে প্রণাম করতে চেয়েছি, কিন্তু উনি বলেছেন, উনি মানে বলেছেন না, আমার পা তোমরা ছুঁয়ো না, কিন্তু আশীর্বাদ করেছেন। খুব ভালো লেগেছিল ওনার সাথে দেখা হয়ে, এবং খুব অদ্ভুত লেগেছিল যে ভগবান মানুষকে অনেক কিছু দিয়ে জন্ম দেয়, এবং মানুষের মধ্যে অনেক ক্ষমতা দেয়। মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, কিন্তু সেই দুঃখ কষ্ট পেরিয়ে যদি মানুষ কিছু করতে পারে, তাহলে এই ভদ্রমহিলার মতন একটা স্টোরি হয়। এবং আমি কি বলবো, ভেরি লাকি দ্যাট এরকম অনেক লোকের সাথে জীবনে দেখা হয়েছে এবং তাদের সান্নিধ্যে আসতে পেরেছি। তো এটা ছিল আমার 3rd অদ্ভুত গল্প। তোমাদের আশা করি ভালো লেগেছে, আশা করি তোমাদের বোর করিনি। থ্যাংক ইউ সুচরিতা। হ্যাঁ, এটা মন্থনের মতো, ঠিক কথাই।
ডেয়ারির ঘটনা তো বললাম তো, বাথরুম ছিল ওই অ্যাকচুয়ালি গ্রামের মোড়ল আর তার এক কোথায় কি ছিল, তারই রিলেটিভের বাড়িতে ছিল। হ্যাঁ, মিলেট এখন প্রচন্ড দেখায়। ওটা দেখবে অন্ধকার থেকে কেউ মুখ উকি দিল, হ্যাঁ সেটা দেখতেও পারতাম, সেটা তো দেখতে পাইনি। বাট ঠিক কথা বলেছো তনু, উনি সত্যি ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন। থ্যাংক ইউ গীতাদি, থ্যাংক ইউ তন্দ্রা, থ্যাংক ইউ উর্মিদি। ঠিক আছে, তোমাদের সময় বেশ খানিকটা সময় নিলাম, গল্প বললাম, আড্ডা মারলাম, দারুণ লাগলো। আর তোমাদের ভালো লেগেছে শুনে আমার আরো ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ সকলে আসার জন্যে, আমার গল্প শোনার জন্যে, লাইক করার জন্যে। নাসরিন স্পেসিফিক্যালি থ্যাংক ইউ তোমাকে। আমি জানি তোমার শরীর ভালো থাকে না, তো আমি সবসময় প্রার্থনা করি যখন ভগবানের কাছে, তোমার কথা সবসময় বলি। আশা করি ভগবান তোমার উপরে দয়া করবেন, ভালো করে দেবেন তোমাকে, বা ভালো রাখবেন তোমাকে। তোমাদের সকলকেই থ্যাংক ইউ ওয়ান্স अगेन। যারা পরে দেখবে তাদেরকে আগে থেকে থ্যাংক ইউ, লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। আমাদের গ্রুপ জয়েন করার জন্য অনেকে নতুন গ্রুপ জয়েন করেছো, লাইভে আসার চেষ্টা করো বা লাইভ করার চেষ্টা করো। যারা ইউটিউবে দেখবে, ইউটিউবের বন্ধুদের থ্যাংক ইউ। আমাদের ইউটিউবটা আস্তে আস্তে বাড়ছে, আমার খুব এক্সাইটেড লাগে এইসব, এটা দেখলে নাম্বারস গুলো বাড়ছে, ফেসবুকে বাড়ছে, ইউটিউবে বাড়ছে। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সকলকে জয়েন করানোর জন্য, লোকজনকে, তোমাদের কথাতেই লোকজন নিশ্চয়ই জয়েন করেন। ইউটিউবে সকলে থ্যাংক ইউ। আমার গল্প শোনার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আমাদের কথা লোকজনকে বলতে ভুলো না। সকলে ভালো থেকো, আশা করি উইকেন্ডটা তোমাদের ভালো কাটবে। এবং কালকে অমৃতার লাইভ শুনো, এবং আসছে সপ্তাহেও অনেকে লাইভ টাইভ করবে, তাদেরও লাইভে এসো। পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো। ওকে, নমস্কার, গুড ইভিনিং, বাই বাই।